আপনি নদী যে পরিমাণে বৃষ্টিপাত আমাদের যে জলবায়ু পরিবর্তনের যে তথ্য সে তথ্য অনুযায়ী তো এই জলবায়ু তো তো বাড়বে। আপনি বৃষ্টিপাতে এক্সট্রিম বৃষ্টিপাত মানে হচ্ছে আগে যে বৃষ্টিপাত হলো ঘন্টায় দেখা গেছে বা দিনে দেখা গেছে 20 মিলিমিটার, সেটা বাইরে দাঁড়াচ্ছে 100 মিলিমিটার। হ্যাঁ, এই যে যে বৃষ্টিপাতের ধরন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর বৃষ্টিপাত যখন হয়, প্রচুর বৃষ্টিপাত যখন হয় না ড্রাই হয়ে যায়। দেখেন এই যে বৃষ্টিপাতের ধরন চেঞ্জ হয়েছে, তো এটা তো রেগুলার একটা জিনিস হয়ে দাঁড়াবে। তো এখন হবে এটা, মনে করেন যে সামনে আরও প্রস্তুত থাকতে হবে। আমি লিখছি, আমার লেখায় আছে যে আপনার এখন যদি বৃষ্টিপাত হয়, যে পরিমাণে পানি হয়, এই আপনি হয়তো ধরেন যে আপনি বলতেছেন ডোমকুর বাঁধের কথা বা ইসের বাঁধের কথা বলতেছেন, কিন্তু আপনি যে সিলেটে বন্যা হয় ওখানে তো কোনো বাঁধ নাই। তাহলে না না, আপনার ওখানে কোনো আপনার স্টেপে কোনো বাদ নাই, ওটা জাস্ট মেঘালয়তে বৃষ্টি হয় এই জায়গায় চলে আসে। চিরাপুঞ্জি এটা জাস্ট উপরে না, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ওইখানে। তো ওখানে তো রেগুলার বৃষ্টিপাত হয়। তাই রেগুলার বৃষ্টিপাত হলো যে সিলেট অঞ্চল রেগুলার, তো আপনার ডুবে জায়গায় এটাকে কোনো বাদ আছে? এখানে তো কোনো বাদ নাই। তো এখন আমরা হয়তো আমাদের অন্য ব্যাপারে, হ্যাঁ আমাদের সাথে ওদের একটা চুক্তি আছে যে পানি যখন আসতে থাকবে তখন এই ইনফরমেশনটা আমাদের আবহাওয়া অধিদপ্তর বা আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে তারা জানাবে। তো সেটা হয়তো তারা জানাইতে পারে নাই, বা যেটা কোনো কারণে সামহাও জানায় নাই, এটা আমাদের। আর ওইখানে যে এইবারে যে বৃষ্টিপাত হলো কোন জায়গায় হয়েছে? ত্রিপুরা। ত্রিপুরা বাংলাদেশে একদম কাছে, যা স্বল্প একটু দূরে। ওই বৃষ্টিপাত জানাইলেও যা, না জানাইলেও তা, ওখান থেকে পানি আসবেই। কারণ ওইটা খুবই সংক্ষিপ্ত জায়গা, খুবই শর্ট একটা জায়গা। আপনার হয়তো সময় লাগবে, একদিন সময় লাগতে পারে ওই পানিটা বাংলাদেশে ঢোকার জন্য। আর বৃষ্টিপাত তো হচ্ছে ফেনীতে, বৃষ্টিপাত হচ্ছে কুমিল্লাতে, এই পানিটা যাবে কোন দিক দিয়ে? যাওয়ার জন্য আপনার লাগবে না? সেটা যাইতে গেলে আপনার কি লাগবে? আপনার সেই যেই যে গন্তব্য কোথায়? বঙ্গোপসাগর। তো সেই নদী নালা আমাদের আছে নাকি? আমি বললাম না যে সেই আমাদের 24,000 কিলোমিটার খাল নদী, সেইগুলি আমাদের চলে আসছে এখন ধরেন 6,000। এটা ড্রাই মৌসুমে সেটা হয়ে যেতেছে আপনার 3,600-600 এরকম কিছু হয়ে যেতেছে। তাহলে এই পানিটা যাবে কই? বৃষ্টিপাত যখন হবে আপনার যাবেটা কোন দিকে? তখনই যে এই বন্যাগুলি তো হচ্ছে, এটা এই উপর্যুপরি বন্যার সম্ভাবনা আরও বেশি। এবং পৃথিবীব্যাপী এই ঘটনাটা ঘটতেছে। এই ঘটনা শুধু বাংলাদেশে ঘটতেছে তাই না, আপনি মনে করেন সাউথ কোরিয়ায় সারা বছরের বৃষ্টিপাত 1300 মিলিমিটার, এটা 2-3 দিনে পড়ে গেছে। বাংলাদেশে একই ঘটনা, দুবাইতে আপনার বন্যা হয়ে গেল। এটা সারা পৃথিবীতে যে জলবায়ু পরিবর্তনের যে একটা ইম্প্যাক্ট হচ্ছে, যে হিউজ রেইনফল, সেই রেইনফলটা ইন্টেন্সিটিটা এত বাইরে যেতেছে যে যেটা আপনার শর্ট টাইমে অনেক বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তন, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আপনার ধরন চেঞ্জ হয়ে গেছে। এই ধরনটা চেঞ্জ কিন্তু আপনার এই ঘটনাগুলি, এবং এটা আমরা দেখতেছি যে এটা ভবিষ্যতে আরও বাড়বে। এটা সমাধান করা আপনি নেচারকে, আপনি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন আমরা একা দায়ী না, সেটা উন্নত বিশ্ব দায়ী। যে COP25 হলো, এই COP29 হলো, সারা পৃথিবীর লোকজন আসে। তা আমাদের যেই ক্ষতি তো আমরা করি, ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। না না, এটা হচ্ছে আমরা আধুনিক জীবনযাপন করতেছি, আমরা বিদ্যুৎ পুরাইতেছি, আমরা ফসিল ফুয়েল পুরাইতেছি, আমরা গাড়ি ঘোড়া বাড়াই দিতেছি। আপনার যেই ফসিল গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে, এইগুলি আপনার ধীরে ধীরে এত পরিমাণ হয়ে যাচ্ছে যে এই গ্রিন হাউস গ্যাসগুলি একসময় এই যেটা পরিবেশ টেম্পারেচার, গত 100 বছরের টেম্পারেচার বাড়ছে 1.2 ডিগ্রি। এখন জলবায়ু পরিবর্তনের টেম্পারেচার যে বাড়লো, ভবিষ্যতে আমরা প্যারিস এগ্রিমেন্ট আছে 1.2 ডিগ্রির মধ্যে 1.5-এর বেশি যাইতে পারে না, কিন্তু আমরা অলরেডি ক্রস হয়ে গেছে 50, আমি 2 ক্রস করবো। কিন্তু আমার প্রশ্নটা হয়েছে বাংলাদেশ কি প্রস্তুত কিনা? এই যে 2 ডিগ্রি টেম্পারেচার বাড়লে বাংলাদেশের যে এক্সট্রিমগুলি হবে। আপনি এই বছর কি হলো, আপনি প্রথম জানুয়ারিতে দেখলেন শীত, প্রচণ্ড শীত, 5-এর নিচে নেমে গেল শীত। তারপর আপনি কি দেখলেন? তারপর আপনি দেখলেন যে আমাদের ফেনীতে একটা বন্যা হলো। আমার রোমেল নামক একটা যেই আমাদের ঘূর্ণিঝড়টা হলো, আমাদের কিন্তু বিরাট ক্ষতি হয়েছে। হ্যাঁ, এই যে 24-এর কথাই শুধু আমি বলতেছি, 24-এ কতগুলি ইভেন্ট হলো, নেত্রকোনা বন্যা হলো। আপনি হিট ওয়েভ, যা ইতিহাস ব্রেক করলো, 78 বছর 76 বছরের ইতিহাস ব্রেক করার মতো হিট ওয়েভ চলে আসলো। কোল্ড ওয়েভ দেখলাম জানুয়ারিতে, হিট ওয়েভ দেখলাম, আমরা উপর্যুপরি 2টা বন্যা আমরা দেখলাম, ঠিক আছে। তারপর আমরা ঘূর্ণিঝড় পেলাম 24-এ। আপনার যে ইভেন্ট হলো, যে পরিমাণ ক্ষতি হলো, ঠিক আছে।
এই ক্ষতি পরিমাণ প্রতি মাত্রায় বাড়তেই থাকবে, বাড়তে পারে। কিন্তু এই এই জায়গাটায় আপনার তো কোনো মানে পলিসি আছে আমাদের, কিন্তু ইমপ্লিমেন্টেশনে যে পরিমাণ টাকার দরকার, যেটা দেওয়ার কথা ছিল যে আপনার লস অ্যান্ড ড্যামেজ যেখান থেকে আসে, আপনার জলবায়ু পরিবর্তনের যেই সম্মেলনগুলি হচ্ছে, সেই সম্মেলন থেকে তো এগুলি পাওয়ার কথা ছিল। আমাদের $100 বিলিয়ন দেওয়ার কথা ছিল, কিচ্ছুই না বোধহয়। তারা ওখানে যাচ্ছে ওই টেকনিকের মতো করে চলে আসছে। এবার একটা নতুন জিনিস হচ্ছে কার্বন ক্রেডিটের বিষয়টা আসছে, সেটাও আমাদের অনেক শর্ত দিয়ে রাখে। আমাদের তো এত শর্ত দিলে তো আমরা ওই টাকা পাবো না, আর আমরা তো তাহলে প্রতি বছর আমরা ডুবে যাবো, কখনো ডুবে যাবো, কখনো আগুনে পড়বো। কারণ আমাদের লোকেশনটা মানে জিওগ্রাফিক্যাল যে লোকেশনটা, সেটা খুব বাজে একটা জায়গার মধ্যে আমরা আছি। যে আমরা এই তারা ক্ষতি করবে, আমরা এই জায়গায় ভিকটিম হবই। আমাদের মূল জায়গাটা, আপনারা যে নদী বাঁচাও আন্দোলন করেন বা যেটাই করেন না কেন, নদীটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের দেশে। আমাদের নদীমাতৃক দেশ ছিল, সে জায়গাটা এখন কোথায় গেছে? দখল হয়ে গেছে, দূষণ হয়ে গেছে। এই জায়গায় কোনো সরকারকে আমি দেখলাম না, বর্তমান সরকার দেখলাম রিজনা আপা কিছু কাজ হাতে নিছে, মানুষজন সমালোচনা। আরে বাবা, আমি সত্যি কথা বলি, অনেক লোক হয়তো আমার সাথে ডিফার করবে। দেখেন আপনি যে আপনার সেন্ট মার্টিনে ওখানে পর্যটক যাওয়ার মতো অবস্থায় আছে। ওইখানে গেলে দুর্গন্ধ, ওইখানে পর্যটক যাবে, একটা মানুষ যে রিল্যাক্স করতে যাবে সেরকম কোনো পরিস্থিতিই নাই। এইগুলো থাকবে না তো, এই বন্ধ করে ভালো করছে, আমি এটার সাথে একমত। কারণ হয়ে গেছে, এটা সীমিত করার দরকার, এটা একটা থাকার দরকার, স্ট্যান্ডার্ড থেকে। আপনি কক্সবাজার যাবেন, আপনি বিদেশি পর্যটক আসেন। আমি সাউথ কোরিয়াতে ছিলাম, হিয়ন্দে বিচ নামক একটা বিচ আছে, ওটা কোনো বিচের মধ্যেই পড়ে না, পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম জনবহুল বিচ। মানুষজন গিজ করে ওই বিচে। ওটার পিছ কেন্দ্র করে বিরাট ব্যবসা কেন্দ্র গড়ে উঠছে, একদম আপনি বিশাল ইন্ডাস্ট্রি না, ওটা একটা পর্যটন শিল্পী গড়ে উঠছে। ওখানে মানুষজন রিল্যাক্সের জন্য মাসের পর মাস যায় ওখানে থাকে। অথচ ওইটা আমাদের বিচের কাছে কিছুই না। আমাদের বিচে আপনি বসবেন আর টোকায় রাইসে আপনার মনে করেন মাথা টিপতে আছে, ঠিক আছে? আপনি একটা ফ্যামিলি নিয়ে যাবেন, আপনার ফ্যামিলিকে টিচ করতেছে, হ্যাঁ, মাথা টিপতেছে, এসে দেখবেন যে উইদাউট অনুমতি আপনার গায়ে হাত দিতেছে। এইটা তো রিল্যাক্সের জায়গা না। এটাকে রেস্ট্রিকশন করা উচিত, এবং এটাকে হাইলি চার্জ দেওয়া দরকার, যে এখানে দল ঢুকলে এই এরিয়ার মধ্যে আপনি 10,000, কেউ না, আপনি এই জায়গায় ঢুকলে আপনার 10,000 টাকা দিতে হবে, এই জায়গায় ঢুকলে 20,000। একেবারে কড়াকড়ি করলে নাহলে বাঁচবে না। এগুলি পাবলিক যেভাবে যায়, আমি এবার গেছিলাম হাওড়ে 5 বছর আগে এরকম ছিল না, 5,000 ইঞ্জিন চালিত নৌকা ওইখানে আছে। পরিবেশটা ওই পর্যটনটা সুন্দর একটা জায়গা, এটাও নষ্ট হয়ে যেতেছে।